কমার্স ব্যবসার নতুন ধরন না, এটাই নতুন ব্যবসা। এটি প্রমাণ করেছে ক্রেতার চাহিদা মাথায় রেখে ব্যবসায় নতুনত্ব আনলে আখেরে লাভই হয়। ইন্টারনেট আর ইনোভেশনের নতুন বাংলাদেশ সেই সুফল বুঝে নিচ্ছে কড়াই গণ্ডায়। করোনাকালেও এই ডিজিটাল কমার্স জুগিয়েছে নিম্নবিত্তের জীবিকাও, কিন্তু তারপরও কি এই খাত সবার মন জয় করতে পেরেছে? দর্শক, এই সব প্রশ্নের উত্তর জানবো উন্নয়নের রচয়িতা উইথ আইডিএলসির আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই প্রতিবেদন। শাক, সবজি, মাছ, দুধ কিংবা ওষুধ, পণ্য যাই হোক তা নিরাপদে বাসায় পৌঁছে দেবে রোবট। এমন সেবা চালু করেছে সিঙ্গাপুরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চলবে মোবাইল অ্যাপের মাধ্যমে। করোনা মহামারীতে মানুষের স্পর্শবিহীন এই সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে দেশটিতে। নির্মাতা প্রতিষ্ঠান OTSW জানায়, কেউ সেবা নিতে চাইলে স্মার্টফোনে অ্যাপে আগে অর্ডার দিতে হবে। রোবট ঠিকানার কাছাকাছি পৌঁছলে তা ক্রেতাকে জানিয়ে দেবে। তখন একটি নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে গ্রাহককে। মহামারীর এই সময়ে মানুষ স্পর্শ ছাড়াই সেবা পেতে চায়। সেই ধারণা থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা পায়নি, কারণ মানুষ আগে থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে বার্তা পেয়ে যাচ্ছে তার পণ্য কোথায় আছে। প্রাথমিকভাবে এই ডেলিভারি চলছে দুটি রোবট দিয়ে। এদের আছে 3D সেন্সর, ক্যামেরা ও পণ্য রাখার দুটি ফোকট। বহন করতে পারে সর্বোচ্চ 20 কেজি। বলা হচ্ছে এটি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ই কমার্সের নতুন সংযোজন, যা পরে কাজে লাগাবে অন্য দেশও। সিঙ্গাপুরের মতো না হলেও বাংলাদেশে ই কমার্সের ইতিহাস 1 দশক পুরনো। দোকানের গণ্ডি পেরিয়ে সংসারের মুদি পণ্য, পোশাক বা জুতো যে অনলাইনে কেনা যায় তা সহজেই আয়ত্ত করে নেয় বাঙালি, বিশেষ করে শহরের মানুষ। স্মার্টফোন ব্যবহারের সাথে পাল্লা দিয়ে বাড়ে এর গতি। 2013 সালে তা আরও বাড়ে। তখন ক্রেডিট কার্ড দিয়ে আন্তর্জাতিক কেনাকাটার উপর নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। একই বছর চালু হয় 3G ইন্টারনেট নেটওয়ার্ক। এখন ই কমার্সে বার্ষিক লেনদেনের পরিমাণ 8,000 কোটি টাকা। এর বাইরে পণ্য ও সেবা বেচা কেনা হয় সোশ্যাল নেটওয়ার্কেও। এই পথে হাঁটছেন এখন সাধারণ দোকানিরাও, এসেছে কর্পোরেট বিনিয়োগ। স্ট্যাটিস্টার পূর্বাভাস, বাংলাদেশে ই কমার্সের আকার 16,000 কোটি টাকা হবে দ্রুততম সময়ে। লেনদেন বাড়বে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS ঘিরে। মোদ্দা কথা, ই কমার্সই আগামীর ব্যবসা। করোনাকালে তা ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। মহামারীতে অন্য খাতে যখন কর্মী ছাঁটাই চলছে, তখন নতুন নিয়োগ দিয়েই যাচ্ছে ই কমার্স কোম্পানিগুলো। সুদিন কি তাহলে অনেক দূরে? দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এবার আমরা আমাদের অতিথিদের সাথে ভার্চুয়ালি আলোচনায় যেতে চাই, কারণ করোনাকালে যেহেতু শারীরিক এবং সামাজিক দূরত্ব রাখাটি জরুরি, সে কারণে আমরা আমাদের অতিথিদেরকে এইসব পর্বে স্টুডিওতে আমন্ত্রণ না জানিয়ে কিন্তু ডিজিটালি কানেক্ট করছি। এবং আমাদের সাথে এই যাত্রায় যোগ দিচ্ছেন টিরা জাবিন, ব্যবস্থাপনা পরিচালক স্টার্টআপ বাংলাদেশ, এবং আছেন ফাহিম মাসরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা বিডি জবস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। টিরা জাবিন, আপনার কাছে আসতে চাই। এরকম একটি পার্সপেক্টিভ থেকে বাংলাদেশে ই কমার্সের যাত্রার কথা যদি আমরা বলি, প্রায় 1 দশকের বেশি সময় পার করেছি আমরা, কিন্তু এটার আসল সুফল আসলে আমরা পেলাম কিনা? ভ্যালুয়েশনের পার্সপেক্টিভে যদি ভাবি, আমরা কি আসলে টাকার অঙ্কে খুব ভালো সুফল পেলাম, নাকি এটার যে এক ধরনের অগ্রযাত্রা নিশ্চিতের দরকার ছিল, মানুষের মনে এক ধরনের কি বলবো এক্সপিরিয়েন্স হওয়াটা নিশ্চিত করা দরকার ছিল, সেই জায়গাটিতে আসলে আমরা কতটা সুফল পেয়েছি ই কমার্সের বাংলাদেশে? থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং 2021 সাল আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর বছর, সেটারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর IDLC কে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, সেই সাথে যমুনা টিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নতে ফেরত যাচ্ছি। আমি প্রশ্নটা অ্যান্সার করার আগে আমি একটু আমাদের বাংলাদেশে ই কমার্স ছাড়াও যে ধরনের এন্টারপ্রেনার্সরা যেই কন্ট্রিবিউশনটা করেছে, সেটাকে একটু ডেটাগুলো আমি একটু শেয়ার করি। লাস্ট 6 থেকে 7 বছরে আমাদের স্টার্টআপস এবং ই কমার্স কিন্তু স্টার্টআপসদের দ্বারাই এখন ড্রিভেন হচ্ছে। তারা অলমোস্ট $338 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পেরেছে, এবং এছাড়াও 1.5 মিলিয়ন, মানে অলমোস্ট 15 লাখ ডিরেক্ট ইনডিরেক্ট চাকরির ব্যবস্থা করেছে। তো এগুলা কিন্তু আসলে যদিও বড় ইকোনমিক পিকচারে ছোট নাম্বার, কিন্তু যেই ইকোসিস্টেম আছে আমাদের ই কমার্স হোক বা এই পুরা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম, সেটার জন্য কিন্তু একটা বিরাট অর্জন। হ্যাঁ, তো এখন আমরা আপনার যে কোয়েশ্চেন, ই কমার্সে ভ্যালুয়েশন হোক বা গত 1 দশকে কি ধরনের অর্জন আমরা করেছি। সো ই কমার্সে আমার মনে হয় ফাহিম এখানে আছে,
বিডি জবসের থেকে ফাহিম আরো বেশি ভালো বলতে পারবে, কিন্তু আমি একটু শেয়ার করি। সেটা হলো আমাদের ই কমার্স অলমোস্ট তো $1 বিলিয়ন কাছাকাছি একটা ইন্ডাস্ট্রি, এবং আমরা আগামী কয়েক বছরে 3 থেকে 5 বছরের মধ্যে এটা $3 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখতে চাচ্ছি। এবং ই কমার্স যে কত বড় একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হিসাবে আমাদের ইকোনমিতে ছিল, সেটা সবচেয়ে বড় প্রুভ হইল ডিউরিং কোভিড। আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য এবং যানবাহন সবকিছু টেলিমেড এই সমস্ত যে সাপোর্ট করেছে, এটা কিন্তু ই কমার্স কোম্পানিরা করেছে, তাই না? এবং সেটার পিছনে অবশ্যই আমাদের গভর্নমেন্টরা আমরা প্ল্যাটফর্ম দিয়েছি, আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে, কিন্তু ই কমার্স কোম্পানিরা এই এসেনশিয়াল এবং ক্রিটিক্যাল ডেলিভারি সার্ভিসেস গুলা করেছে। তো সেখানে আমি বলবো যে অবশ্যই তারা একটা বিরাট অবদানও রেখেছে, এবং সেই সাথে একটা আমাদের মার্কেট কিন্তু এক্সপ্যান্ড করেছে। আপনারা জানেন যে আমরা রিসেন্টলি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড রিসেন্টলি 7টা কোম্পানিতে স্টার্টআপকে আমরা ইনভেস্ট করেছি, এবং আমরা এই বছর আরো 40টারও বেশি স্টার্টআপকে ইনভেস্ট করব। এবং সেই 7টা স্টার্টআপের মধ্যে কিন্তু মোস্ট অফ দেম আর ই কমার্স। পাঠাও সেবা, XYZ, চাল ডাল, তারপরে আমাদের টেলিমেডে আছে ঢাকা কাস্ট, মেন্টাল ওয়েলবিং আছে মনের বন্ধু, এডুকেশন টেকনোলজি। তো সুতরাং ই কমার্স ইজ ডেফিনেটলি গোয়িং টু বি আ হিউজ থ্রাস্ট ফ্যাক্টর ইন মুভিং বাংলাদেশ টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ ভিশন। নিঃসন্দেহে ফাহিম আসর, আপনার কাছে আসতে চাই, একটু প্রায়োগিক দিক জানতে চাই। এই অর্থে বাংলাদেশের ই কমার্স আসলে দিন শেষে কতটা ম্যাচিউরড হলো? এখন আমরা শুনি ভুল পণ্য পাঠানো হচ্ছে, সময় মতো পণ্য পাঠানো হচ্ছে না, আমাদের পণ্য পরিবহন করলে সেই পণ্যের কেন ইন্স্যুরেন্স থাকে না, বা সেই পণ্যের দায়িত্ব আসলে কার, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে বা দুর্ঘটনা, এই ছোট ছোট ইস্যুগুলো এখনো বাংলাদেশে চলে আসছে। আমরা আসলে ই কমার্স নিয়ে কতটা এগোতে পারলাম দিন শেষে? ই কমার্স এটা কিন্তু আসলে একটা বিরাট ইন্ডাস্ট্রি হিসাবে শুধুমাত্র আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই কিন্তু গত কয়েক বছরে আমরা দেখছি। এখন যদি ওয়ার্ল্ডের দেখা যায় যে সবচেয়ে বড় বড় কোম্পানি কারা, প্রথম 10টার মধ্যেই কিন্তু আমরা জানি যে অ্যাটলিস্ট 3 থেকে 4টা কিন্তু আসলে ই কমার্স কোম্পানি গ্লোবাল সাইজে যদি বলি, এখানে আলিবাবা আছে, এখানে অ্যামাজন আছে, এরকম কোম্পানি কিন্তু অলরেডি আমরা দেখছি যে আসলে গ্লোবালি ই কমার্স সেক্টরটা কত বড় হচ্ছে। তো এই পার্সপেক্টিভে বাংলাদেশেও আসলে আমরা দেখেছি যে যদিও আমরা খুব আর্লি ফেজে আছি, এখনো আমাদের দেশে আসলে যদি বলা হয় টোটাল পপুলেশনের হয়তো আমাদের হিসাবে বলে মাত্র 2 থেকে 3% কিন্তু এখনো রেগুলারলি হয়তো ই কমার্সের সাথে ইনভলভ আছে, মানে কাস্টমার পার্সপেক্টিভ থেকে। যেটা আসলে আমরা যদি চায়নার কথা ধরি, এখানে প্রায় 50% কিন্তু ক্রেতা যারা রেগুলার অনলাইনে তারা শপিং করে। এটা যদি ভারতের কথা যদি বলি, প্রায় 15 থেকে 20% ক্রেতা কিন্তু রেগুলার শপিং করে। সেটা কিন্তু আমাদের দেশে এখনো অনেক আসলে আমরা জাস্ট আর্লি স্টেজে, যেটা বললাম 2 থেকে 3% মতো পপুলেশনের যারা ক্রেতা আছে তারা আসলে অনলাইনে রেগুলার তারা তো কেনাকাটা করে। তো এই নাম্বারটা আস্তে আস্তে আরো বাড়বে। সারা বিশ্বে যেভাবে বেড়েছে, পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিতে, আমাদের আশেপাশের দেশগুলিতে, বাংলাদেশেও এটা আসলে ন্যাচারালি বাড়বে। এখন আসলে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ইউজ করছে। তো ই কমার্সটাও আসলে আমাদের মেইন স্ট্রিমে কিন্তু আস্তে আস্তে চলে আসবে। এখন এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে প্রথম দিকে যে কোনো ইন্ডাস্ট্রিতে কিছু চ্যালেঞ্জ থাকে। একটা হচ্ছে যে যেহেতু এখানে 2টা পার্টি আছে, যারা কেউ বিক্রি করবে কেউ কিনবে, সেই জায়গাটাতে এক ধরনের ট্রাস্ট গ্যাপ থাকে। এবং এই প্রবলেমটা কিন্তু আমরা দেখেছি অন্য যে কোনো ইন্ডাস্ট্রি, ইভেন যদি আমরা টেলিকম ইন্ডাস্ট্রির কথা ধরি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে প্রথমে টেলিকম ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক সার্ভিস ছিল। এখনো কিন্তু আমরা জানি যে অনেক ক্ষেত্রে কল ড্রপ হয় বা অনেক ক্ষেত্রে ওভার বিলিং হয়, এই জিনিসগুলো কিন্তু থাকে। তো আস্তে আস্তে এই জিনিসগুলো আসলে ম্যাচিউর হয়। আপনি যে প্রশ্নটা ছিল যে আমরা কতটুকু ম্যাচিউর হয়েছি, আমি বলবো আমাদের এখনো অনেক দূর এগোতে হবে। এখানে আমি মনে করি যারা পলিসি মেকার্স আছে বা যারা রেগুলেটরস আছে, তাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। এটা আমি এই জন্য বললাম যে দেখেন, এটা এট দ্য এন্ড অফ দ্য ডে দিস এ বিজনেস। এখন যখন একটা বিজনেস ওপেন থাকবে, এনিওয়ান ক্যান এন্টার। যখন এনিওয়ান ক্যান এন্টার ব্যাপারটা হয়ে যায়, তখন কিন্তু এখানে অনেক ধরনের অসাধু লোকজন, অসাধু উদ্দেশ্য নিয়েও কিন্তু এই অপরচুনিটিটা এক্সপ্লয়েট করার চেষ্টা করে, যে কোনো ব্যবসা ক্ষেত্রে হয়, এবং এটা ই কমার্সেও কিন্তু হওয়াটাই স্বাভাবিক।
এখন সেই জায়গাটাতে যে এক ধরনের সুপারভিশন বা একটা ওভারসাইট দরকার, সেটা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকেই আসলে করতে হবে। এটা এখানে অনেক ধরনের সুপারভিশন অথরিটি থাকতে পারে, আইসিটি মিনিস্ট্রি যেটা চীনা কাজ করছেন তাদের একটা সুপারভিশন থাকতে পারে। সবচেয়ে বড় যেহেতু এখানে একটা মানি লেনদেনের ব্যাপার হচ্ছে, মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে, সবচেয়ে বড় এখানে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের। তারপরে মিনিস্ট্রি অফ কমার্স, যেহেতু তার এখানে একটা ব্যবসা হচ্ছে, মিনিস্ট্রি অফ কমার্সেরও একটা রেগুলেশনের ব্যাপার আছে। ভোক্তা অধিকার আইন, তাদেরও কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর, তাদেরও একটা রোল আছে। তো এই যে বিভিন্ন গভর্নমেন্টের বেশ কিছু অথরিটি আছে, তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে যাতে এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা ডিসিপ্লিন থাকে। উদ্যোক্তাদের আমি মনে করি যে বেশিরভাগ উদ্যোক্তা আসলে সৎ উদ্যোক্তা, বাট এর মধ্যে 1% হয়তো উদ্যোক্তা অনেক ক্ষেত্রে এটাকে মিসইউজ করতে চায়। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের রেগুলেটরি বডি একটা বড় রোল প্লে করতে হবে, এবং এটা এমন ভাবে করতে হবে যাতে আবার যারা সৎ উদ্যোক্তারা বা জেনুইন উদ্যোক্তারা যাতে আবার বাধাগ্রস্ত না হয়, তাদের যাতে প্রসেসে আরো বেশি সমস্যা তৈরি না হয়। তো সেটার একটা ব্যালেন্স মেক আপ করেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আগাতে হবে। নিঃসন্দেহে। টিরা জাবিন, আমার একটা কৌতূহল আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে স্টার্ট আপগুলো ই কমার্সের ক্ষেত্রে যদি আমি বলি, প্রচুর বিদেশ থেকে অর্থ আসে। আবার বাংলাদেশের এত বড় বড় কনগ্লোমারেটগুলো আছে, ব্যাংক আছে, তারা বাংলাদেশের ই কমার্স বা ডিজিটাল কমার্সে ইনভেস্ট করার ক্ষেত্রে এখনও ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এখন সরকার অনেক ধরনের তহবিল নিয়ে যদিও এগিয়ে আসে, কিন্তু বেসরকারি খাতের যারা, তারা কেন এগিয়ে আসতে চায় না? এখানে বিনিয়োগে এত অনিশ্চয়তার ভয় কেন তারা পান? আসলে আমাদের দেশে যেমন স্টার্ট আপ, রাইট, এই কথাটাই কিন্তু খুব নতুন। হ্যাঁ, মানে এই জায়গাটাতে আমাদের যারা ইনভেস্টার্স, ধরেন একটা ব্যাংক, অথবা ইট ক্যান বি আ রিয়েল এস্টেট ডেভেলপার, অথবা খুবই হাই নেটওয়ার্থ একজন ইন্ডিভিজুয়াল, সে কিন্তু জানে যে আমি যদি একটা ব্যাংকে টাকা রাখি, অথবা আমি একটা জমি কিনি, অথবা আমি একটা দোকানে শেয়ার কিনি বা শেয়ার মার্কেটে টাকা রাখি, আমি এটার একটা মোটামুটি একটা সার্টেনিটি আছে। ব্যাংকে তো অবভিয়াসলি সার্টেনিটি, বিকজ ইউ গেট সাম ইন্টারেস্ট। কোনো ব্যবসায় দিলে সেখানেও কিছুটা কম বেশি সার্টেনিটি আছে। সেখানে স্টার্টআপসদের যে ইনভেস্টমেন্ট, আমরা এটাকে বলি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটার মানেটা কি? এটার মানেটা হলো যে আমরা খুব নতুন টেকনোলজি বেসড, মানে আমি 100 টাকা দিলে আমি ওখানে 100,000 টাকা বানাইতে পারি, ভেরি ডিসপ্রপোর্শনেট রিটার্ন সেটা আমার পেতে পারি। ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ দ্যাটস হোয়াট ইট ডাজ। এরা হলো খুবই রিস্কি ইনভেস্টমেন্ট, বাট potential to have a very high return, সেখানে ওরা ইনভেস্ট করে। তো সেই ইনভেস্ট করে 10টা ইনভেস্ট করলে আমি হয়তো বা 9টা ফেল করে একটা, the last one will become BD jobs, right? Very very successful. এবং সেই BD jobs এর ওই একটা রিটার্ন দিয়ে আমি আমার পুরো ফান্ড আমি রিকভার করি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের দেশে কিন্তু এখনো খুব ভালো করে প্রতিষ্ঠিত না। তো আমার কথা হলো যে টু ক্রিয়েট প্রেসিডেন্টস, কেস স্টাডিজ আমরা ক্রিয়েট করতে হবে, যেন আমাদের 100টা গুগলস আমাদের থাকে, মানে সাকসেসফুল স্টার্টআপ ইনভেস্টমেন্ট সাচ অ্যাজ দ্যাট। তখন আমরা আমাদের দেশে এঞ্জেল ইনভেস্টার্স, আমাদের দেশে ব্যাংকরা ইনভেস্ট করবে, এবং অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আছে। তো এটার একটু টাইম লাগবে, আমরা মাত্র শুরু করছি, 6-7 বছর খুব বেশি হলে, it will take at least another decade to create those success stories, তাই না? তখন এই জিনিসটা আমার মনে হয় সহজ হবে। আমি একটা কথা, ফাহিম একটা আলাপ করছিল যে অনেক বিভিন্ন কি স্টেক হোল্ডার্স গভর্নমেন্টের, তাদের পলিসিস বিভিন্ন ধরনের হতে হবে যেন আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিটা আরো ভালো হয়, বড় হয়। আমি একটা কথা সেখানে অ্যাড করি ফাহিম, সেটা হলো যে শুধু policy introduce করলেই হবে না, right? I mean, like the Commerce Ministry and the ICT Ministry and the BTRC, they all need to work together, and also the private platforms, eCab আছে, e-commerce এর Basis আছে, বা Bakko আছে, those platforms also need to come up with a policy which is more balanced, যারা লোকাল স্টার্টআপস বা ই-কমার্স প্রোভাইডার্সদেরকে এনাফ সাপোর্ট দিবে যেন আমাদের বিদেশি একটা বিরাট ই-কমার্স প্ল্যাটফর্ম এসে ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ অনেক ইনভেস্টমেন্ট করে মার্কেটটাকে নিয়ে যেতে না পারে। বিকজ আমাদের মার্কেট কিন্তু ওপেন মার্কেট, ইটস আ ক্যাপিটাল মার্কেট। এখানে বিভিন্ন, আমরা চাই যে বিদেশের কোম্পানিরা আসুক, আমরা চাই যে অ্যামাজনের মতো কোম্পানিরা আসুক, বাট অ্যাট দ্য সেম টাইম
আমরা এটাও চাই যে আমাদের চাল ডালের মতো কোম্পানিটা তখন ওদেরকে এনাফ সাপোর্ট দিতে যেন ওরা মার্কেট থেকে পার হয়ে না যায়। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখতে হবে আমাদের, এবং সেটার উদ্দেশ্যে কিন্তু আমরা কাজও করছি। So I just wanted to add that, Fahim, তোমার যে কথাটা বলছিলে সেটাতে থ্যাংক ইউ সো মাচ। নিঃসন্দেহে ফাহিম মাসুদ, আমার একটা ফাহিম মাসুদ, আমি আপনার অ্যানসারটা এটার সাথে একটু অ্যাড করি। যেই বিনিয়োগ সংকটের কথা আমরা ই কমার্সের ক্ষেত্রে বা ডিজিটাল কমার্সের ক্ষেত্রে ভাবি, সেটা আসলে কতটা তীব্র, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক ই কমার্সকে দেখি বিদেশে মালিকানা, বিদেশি কোম্পানির কাছে মালিকানা সেল করে দিতে, এবং সেটার অভিযোগ আসে একরকম যে সেটা অনেক কম দামে মালিকানাগুলো সেল করে দেওয়া হয়। আপনার অবজারভেশন জানতে চাই। জি, আমি আসলে ওটাই বলতে চাচ্ছিলাম। টিনা আপা আসলে যেই ব্যাপারটা বললো, এটা কিন্তু আসলে একটা বড় ইস্যু, এবং এটা যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য ইস্যু তাই কিন্তু না। ওভারঅল ইন্ডিয়ান ই কমার্স ইন্ডাস্ট্রি কিন্তু এখন ইজ কন্ট্রোল বাই টু কোম্পানিজ। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে অ্যামাজন, আর একটা হচ্ছে বেসিক্যালি ওয়ালমার্ট। ফ্লিপকার্ট আছে, কিন্তু ফ্লিপকার্টের 90% বেশি শেয়ার কিন্তু আসলে ওয়ালমার্ট কিনে নিয়েছে, ওটাও আমেরিকান কোম্পানি। তো ওভারঅল ভারতের কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিটার এখন কন্ট্রোল করছে ফরেন কোম্পানিগুলো। এখানে আসলে লোকাল যারা স্টার্ট আপ ছিল তারা কিন্তু এখন অনেকের ক্ষেত্রেই আর পিকচারে নেই। তো আমরা আবার অনেক কান্ট্রিতে দেখি, যেমন লাইক যদি ইন্দোনেশিয়ার কথা চিন্তা করি, ইন্দোনেশিয়ার কিন্তু ওভারঅল মার্কেটে কিন্তু যেহেতু সরকারি পলিসি, যেটা একটু আগে টিনা আপা বললো, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার মানে লোকাল স্টার্ট আপটা ভালো একটা স্টার্ট করে, কিন্তু তখন বিদেশি কোম্পানিগুলো এত টাকা ইনভেস্ট করে যেই টাকা দিয়ে আসলে তখন লোকাল কোম্পানিগুলো আসলে ওদের সাথে কম্পিট করা ভেরি ডিফিকাল্ট, কারণ তাদের অনেক চ্যালেঞ্জ আছে, অত ইনভেস্টমেন্ট তাদের নাই, ওই পরিমাণ হয়তো বিশাল পরিমাণ টেকনোলজি তারা ব্যবহার করার মতো ক্যাপাবিলিটি এখনো তৈরি হয়নি, একসময় হবে। তো সেই জায়গাটাতে আসলে একটা ব্যালেন্স তৈরি করা খুবই দরকার, এবং এই ব্যাপারে আমি টিনাপার সাথে 100% একমত যে আদারওয়াইজ বাংলাদেশেও কিন্তু ওরকম ভারতের মতো সিচুয়েশন যাবে যেখানে আসলে দ্য হোল মার্কেট উইল বি কন্ট্রোল বাই ফরেন কোম্পানিজ, এবং ওয়ার্ল্ডের অনেক জায়গাতে আমরা দেখেছি। তো সেইটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই জায়গাটাতে আরেকটা ইম্পর্টেন্ট এই জন্য যে যখনই আমরা দেখেছি যে বিদেশি কোম্পানিগুলো টু মাচ ডোমিনেট করে, আমরা যদি বাংলাদেশেও দেখি যে রাইড শেয়ারিং কোম্পানি, আমি এখানে কারো নাম বলছি না, আমরা জানি যে বাংলাদেশে রাইড শেয়ারিং কোম্পানি শুরুই করেছিল আসলে কয়েকটা লোকাল স্টার্ট আপ, কিন্তু যখনই আসলে বিদেশি কোম্পানি আসলো তারা কিন্তু মার্কেটে প্রাইস ডাম্প করে দেখা যাবে তারা সাবসিডি দিয়ে অন্যদেরকে, লোকালদেরকে কিন্তু আসলে মার্কেট থেকে অলমোস্ট দে আর ফোর্সিং দেম আউট। এই জন্য লোকালদের কি আসলে টিকে থাকা অনেক ক্ষেত্রে মুশকিল হয়, এবং সমস্যা যেটা হয় তখন যারা বিদেশি ভিসি বা যারা ইকুইটি ইনভেস্ট করতে চায় তখন কিন্তু তারা বলে যে তোমার মার্কেটে তো অলরেডি এরকম বড় জায়ান্টরা আছে, আমি তোমাকে কেন ইনভেস্ট করবো। ইভেন আমাদের লোকাল এন্টারপ্রেনাররাও বা লোকাল ব্যাংকরাও তখন বলে যে তুমি তো আসলে এদের সাথে কম্পিট করে পারবা না, তা অতএব তোমার পিছনে আমি ইনভেস্ট করবো না। এইটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। আপনি একটু আগে যেটা বললেন যে আমরা দেখেছি যে কয়েকটা কোম্পানি, আমাদের লোকাল কোম্পানি আসলে অনেক কম দামে তাদের শেয়ার বিক্রি করতে হয়েছিল। এটাও কিন্তু আসলে এই কারণেই হয়েছিল যে তারা আসলে মানে এই কম্পিটিশনে এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছে যে তাদের আসলে বিক্রি করা ছাড়া কোনো উপায় ছিল না। তো অতএব আমরা চাই আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, স্বাগত জানাবো, কিন্তু সেটা মাসমোর যাতে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল হিসাবে আসে, একেবারে বিদেশি অপারেটর। I think that venture capital হিসাবে আসে to support and develop the ecosystem, যেটা হয়েছে তাই না? যেমন তুমি চিন্তা করো, সরি আমি একটু তোমার কথাটা নিলাম, অনেক সময় যখন খুব কম দামে কিনে নেয় আমাদের দেশের কোম্পানিকে, এবং রিসেন্টলি হয়তো এরকম বেশ কয়েকটা হয়েছে, এটার একটা নেগেটিভ সাইডটা তো তুমি বললা, আমি একটু পজিটিভ সাইডটা একটু বলি। সেটা হলো যে যখন বাইরের কোম্পানি কিনে নিচ্ছে, also in this startup ecosystem you need couple of things. একটা হলো IPO, যেটা আমাদের এখানে নাই, হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফারিং, যে আমরা চাই যে কোম্পানিগুলো ছোট থেকে বড় হয়ে মার্কেটে গিয়ে পাবলিক শেয়ারিং হয়। সেটা বাংলাদেশে আমাদের ওই স্মল স্টক এক্সচেঞ্জ ওর ধরনের এখনো হয় নাই, বাট হওয়ার পথে। সেকেন্ডটা হলো অ্যাকুইজিশন, মার্জার এন্ড অ্যাকুইজিশন, রাইট? মাইক্রোসফট মনে হয় বছরে কয়েকশোটা অ্যাকুইজিশন করে, ছোট ছোট স্টার্টআপ কিনে নেয়। গতকালও নুয়ান্স কমিউনিকেশন বলে একটা স্টার্টআপ ওরা কিনেছে $16 billion দিয়ে, which does all these transcripting, NPL এর কাজ করে, ন্যাচারাল প্রসেস ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো যাই হোক, তো আমার কথা হলো যে যখন বিদেশি কোম্পানিরা এসে কিনতেছে, কমে হোক বেশি হোক যতই হোক কিনতেছে, তার মানে what are you doing? They are actually
coming and looking at the market, বাংলাদেশের মার্কেট আছে, এখানে আমি এটা it makes sense, business sense, that is also a good thing. টিনা জাবিন এবং ফাহিম মাসুদ, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা আবার একটু ডিটেইলে এগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, বাংলাদেশের ই কমার্সের গোমরের কথা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আমি বেশ মজা করছি, আপনারা মজা পাবেন। একটু বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন উন্নয়নের রচয়িতা উইথ আইডিএলসি। আলোচনা চলছে বাংলাদেশের ডিজিটাল কমার্স নিয়ে। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। আমাদের সাথে এখনো আছেন টিনা জাবিন এবং ফাহিম মাসুদ। আবারও তাদের সাথে আলোচনায় ফিরতে চাই। ফাহিম মাসুদ, আপনার কাছে একটু আসতে চাই, মানে যখনই এই বিনিয়োগের কথা বলি, এই স্টার্টআপের কথা বলি, ই কমার্সের কথা বলি, ঢাকা বা চট্টগ্রাম বা বড় বড় শহরগুলোকে নিয়ে অনেক আলোচনা হয়। ঢাকার বাইরে যে ছোট্ট উদ্যোক্তাটা ই কমার্সকে নিয়ে বড় হতে চান, তারা অতটা এগিয়ে আসছে না, বা এগিয়ে আসতে তারা টিকে থাকতে পারছে না, তারা হারিয়ে যাচ্ছে। ঢাকার বাইরে এই যে ডিজিটাল কমার্সের সেবাটা, সেটা কেন ছড়ানো যাচ্ছে না? ওখানে বাধাগুলো কোথায়? যদিও ডিজিটাল বাংলাদেশের কথা বলি, কিন্তু এখনো কিন্তু আমরা আসলে ডিজিটাল বাংলাদেশকে পুরা কান্ট্রিতে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারিনি, তাই না? এখনো কিন্তু একটু সিটি সেন্ট্রিক হয়ে গেছে আমাদের কথা। আমাদের এন্টারপ্রেনাররা যদি বলি, ইভেন ভোক্তাদের ক্ষেত্রেও বলি, এখনো কিন্তু আমরা ঢাকা, চট্টগ্রাম বা এরকম বড় কিছু শহরের উপরেই আছি। ইন্টারনেট বা এই যে কানেক্টিভিটি, এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে সারা দেশে কদিন আগে একটা রিপোর্ট বার করেছে জিএসএম এ, সেখানে দেখা গেছে যে বাংলাদেশে সব জায়গায় কিন্তু ইন্টারনেট কভারেজ আছে। বাংলাদেশে 97 বা 98% এরিয়াতে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি আছে, কিন্তু সে ইন্টারনেট অ্যাডপশন থ্রু মোবাইল এটা কিন্তু অনেক কম। এবং সাউথ এশিয়ান সবগুলি কান্ট্রি থেকে কিন্তু কম, আমরা মাত্র বোধহয় 30%-এর নিচে, 27%-এর মতো। এইটা কিন্তু আমাদের আসলে একটা চিন্তার বিষয় যে আমরা সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে পেরেছি, কিন্তু আমাদের লোকজন ইন্টারনেট ব্যবহার করছেন, এবং অনেকে কিন্তু আবার তাদের স্মার্টফোনও আছে। সাধারণ জনগোষ্ঠীর যে অ্যাফোর্ডেবিলিটি, তাদের যে ক্রয় ক্ষমতা, তার থেকে কিন্তু আসলে আমাদের যে ইন্টারনেটের প্রাইসটা এখন অনেক বেশি। এই জন্য আসলে আমরা সবসময় মনে করি যে আসলে 3G 4G এর একটা ভূমিকা অফকোর্স আছে ইন্টারনেট ছড়ানোর ব্যাপারে, কিন্তু সবচেয়ে বেশি আসলে কন্ট্রিবিউট করতে হবে আসলে আমাদের যে ব্রডব্যান্ড, এবং এই জায়গাটাতে আসলে সরকারের একটা রোল আছে। আমি জানি যে আইসিটি মন্ত্রণালয় অলরেডি কয়েকটা কাজ করছে ইনফোগভ 3 নিয়ে, সেটাকে আরো আসলে ছড়িয়ে দিতে হবে, এবং সেটার বেনিফিট যাতে একেবারে গ্রামের প্রত্যন্ত বা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের লোকজন পায়। তাহলে কিন্তু দেখবেন এই উদ্যোক্তা বলেন বা ভোক্তা বলেন বা কনজিউমার বলেন, ওই সকল জায়গা থেকে হবে। আমাদের এখনো কিন্তু যদি বলেন ই কমার্সের ডিমান্ড যদি বলেন, এখনো প্রায় 50-60% ই কমার্সের ক্রেতা কিন্তু শুধুমাত্র ঢাকা, চিটাগাং বা এরকম বড় কয়েকটা শহরে। চায়নাতে কিন্তু গ্রামে গঞ্জে থেকে লোকজন, শুধু যে তারা অর্ডার যে তা না, গ্রামে গঞ্জে থেকে লোকজন উদ্যোক্তারাও পার্টিসিপেট করছে। আজকাল এই লাইভ কমার্স কিন্তু খুব বড় একটা ব্যাপার হয়ে গেছে। চায়নায় দেখা যাচ্ছে যে এরকম অনেক গ্রামে থেকে লোকজন নিজেরা লাইভ করে বিক্রি করছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেশে আসলে হতে পারে, কিন্তু মেইন জায়গাটা হচ্ছে যে কানেক্টিভিটির জায়গাটা, যে তার যে ব্যান্ডউইথ কানেক্টিভিটি, সেইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখন থেকে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের লজিস্টিক্স খরচ, মানে পণ্য মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রোডাক্টটাকে পৌঁছানোর খরচ। একটা ঢাকার বাইরের একটা কাস্টমার, তাকে কিন্তু ঢাকা থেকে যদি নিতে হয় প্রোডাক্টটা, প্রায় 150 টাকার মতো তার খরচ হয়ে যায়। প্রায় অনেক ক্ষেত্রে 20, 30, 40, 50% পর্যন্ত শুধু ডেলিভারি কস্টই হয়ে যায়। তো এইটা আসলে মানে একটা বড় বাধা। ডেলিভারি কস্ট শুড নট বি মোর দেন 5%। এটা ওয়ার্ল্ডের গ্লোবাল স্ট্যান্ডার্ডই আছে যে প্রোডাক্টের যা দাম থাকবে তার থেকে 5% আসলে ডেলিভারি কস্ট আসলে হলে ওইটা ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় যে থেমে যায়। তো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আসলে ডেলিভারি সিস্টেমটার একটা বড় রোল আছে, এবং এটা সবচেয়ে বড়। আবার আমি ঘুরে ফিরে আসি সরকারি উদ্যোগেই, আমাদের যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, কারণ বাংলাদেশের পোস্ট অফিসের নেটওয়ার্কটাই সবচেয়ে বেশি সমৃদ্ধ, সবচেয়ে বেশি বিস্তৃত। প্রায় 8,000-এর মতো, 8 থেকে 10,000-এর মতো পোস্ট অফিস সারা দেশে ছড়িয়ে আছে। তো সেইটা কিন্তু আসলে পোস্ট অফিসের মাধ্যম ছাড়া করাটা ভেরি এক্সপেন্সিভ হবে। তো এই জায়গাটা আমি মনে করি যে আমাদের একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা বড় জায়গা আছে লজিস্টিক্সের ব্যাপারে। আর যেটা আমি প্রথমেই বললাম যে কানেক্টিভিটির ব্যাপারে, কানেক্টিভিটি ব্যাপারটাও আসলে শুধুমাত্র 3G 4G বা মোবাইল কোম্পানিগুলির উপরে আসলে ছেড়ে দিলে হবে না। আসলে এইখানে আসলে আমার সাজেশন হবে যে এক ধরনের প্রাইস, এক ধরনের মানে একটা ইনস্ট্রাকশন আসলে সরকারি পর্যায় থেকে যাওয়া উচিত যে আমার ঢাকার বাইরে ইন্টারনেটের প্রাইস আসলে ম্যাক্সিমাম
এত হতে পারবে। এবং এই জায়গাটাতে ব্রডব্যান্ডের মাধ্যমে আসলে সরকারের বিভিন্ন আইসিটি মন্ত্রণালয় হোক, টেলিকম মন্ত্রণালয় হোক, অন্য যাদেরই ব্রডব্যান্ডের মাধ্যমে আরো বেশি ইন্টারনেটটাকে জনপ্রিয় করতে হবে। আদারওয়াইজ আমার হয়তো সবার হাতে স্মার্টফোন থাকবে, কিন্তু আমি ডাটা কানেক্ট করবো না খরচের ভয়ে। আচ্ছা, আমরা যখন দেখছি যে ই কমার্সে কেউ আসছে নতুনরা, তারা একটা ধাঁচের দিকে সবাই হাঁটছে, একজনকে দেখে আরেকজন কপি করে আইডিয়াগুলো, তারা একই পথে হাঁটছে, কেউ টিকে থাকছে কেউ টিকে থাকছে না। আপনারা স্টার্টআপ নিয়ে যখন কাজ করছেন, আপনারা কি দেখেন বাংলাদেশের কোন কোন সেক্টরে অপরচুনিটিগুলো বেশি? ফার্স্ট অফ অল আমার এগ্রিটেক ইজ আ বিগ এরিয়া, যেখানে অপরচুনিটিস তো মানে হিউজ, রাইট? এবং ফাহিম যেটা বললো যে ওই যে একদম মানে মাঠ থেকে, ধান ক্ষেত থেকে, কৃষকের কাছ থেকে ধানটা কিনে আমি যখন এই আগোড়া পর্যন্ত আনবো কিভাবে, দ্য হোল সাপ্লাই চেইন, সেই জিনিসটাকে ঠিক করা খুবই প্রয়োজন। এবং সেখানে আসলে আইসিটি মিনিস্ট্রি বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বাট এগ্রিটেক ইজ ডেফিনেটলি বিগ এরিয়া। এবং লাইভস্টক, ফর এক্সাম্পল আমাদের একটা স্টার্টআপ আছে আই ফার্মার, এবং আই ফার্মার হলো একে তো ওরা এগ্রিকালচার নিয়ে কাজ করতে, এছাড়াও লাইভস্টক নিয়ে কাজ করছে। এবং ওরা যেটা করছে সেটা হলো বিভিন্ন এই যে একদম মানে লাস্ট এন্ড ফার্মার্স এন্ড লাইভস্টক ওনার্স, এদের কাছ থেকে ওরা দ্য মার্চেন্ডাইজ গুলা নিয়ে বেসিক্যালি বিক্রি করার একটা বুদ্ধি দিচ্ছে, ওদেরকে বিক্রি করার একটা প্রসেসিং সিস্টেম করে দিচ্ছে। কিন্তু দে আর আ স্টার্টআপ, ওরা নিজেরা বিক্রি করতেছে না, কিন্তু ওরা বুদ্ধিগুলা দিচ্ছে। সো দ্যাটস আ বিগ ওয়ান। আই ফার্মার কিন্তু অনেকগুলা ফান্ডিং পেয়েছে, এবং এছাড়াও আমরা নিজেরাও ফান্ডিং করেছি আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে। আচ্ছা, এটা ছাড়াও আছে এডুকেশন টেকনোলজি। এখন তো কোভিড অর নো কোভিড, there is always going to be a hybrid method of education, তাই না? সুতরাং এডুকেশন is a big area. আমরা অলমোস্ট 15টা এডুটেক স্টার্টআপকে আমাদের এডুকেশন মিনিস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি, এবং ওরা আমাদের যে এনসিটিভি কারিকুলাম, যে অনলাইন ক্লাসেস গুলা, সেগুলা কিন্তু ওরা এডুকেশন মিনিস্ট্রিকে দিচ্ছে। সো এই নিডটা শুধু তো মিনিস্ট্রি একটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, অনারেবল এডুকেশন মিনিস্টার এবং অনারেবল এডুকেশন ডেপুটি মিনিস্টার, কিন্তু এটা তো প্রাইভেট স্কুল এবং এডুকেশন এনসিটিভি ছাড়াও আরো অনেক ভাবে এই এডুকেশন টেকনোলজি আমাদের কিন্তু ইউজ করতেই হবে। And it's mental well-being, lifestyle, all kinds of areas. আরো আছে obviously the regular IoT technology. তো সেটা একটা বিরাট ব্যাপার, সবখানেই এটা ইউজ হবে, IoT devices and what not. আমাদের ফিশারিজ গুলাতে নিউট্রিশন গুলা কম বেশি হচ্ছে কিনা, সেটার জন্য কিন্তু IoT technology is very important, so that প্রত্যেক বছর মানে এই সিজন গুলাতে অনেক লাখ টাকার মাছ মরে যায়, কারণ নিউট্রিশন কম কি বেশি এটা বুঝতে পারে না। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আইসিটি মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা যে কয়েকটা জায়গাতে আমরা খুব ট্রাস্ট ফ্যাক্টর হিসাবে দেখছি, সেটা হলো ফ্রন্টিয়ার টেকনোলজি, which is obviously AI, blockchain, খুব ইম্পর্টেন্ট, বিকজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিজিটাল ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দোজ আর ফ্রন্টিয়ার টেকনোলজি আমরা এটাকে বলি। আর এছাড়াও আছে আমাদের হেলথ টেক, obviously telemed is a big thing, তাই না? সুতরাং আমরা যেন লাস্ট মাইল ক্লায়েন্টটা, তাকে যেন আমরা বলতে পারি যে ডায়াবেটিক রিলেটেড কি কি জিনিস আপনি করতে পারেন, ওর স্মার্টফোনটা দিয়ে hopefully ও ব্যান্ডউইথ ইউজ করবে and he would be able to afford the bandwidth, স্মার্টফোনটা দিয়ে ও একটা ডক্টরস কনসালটেশন করতে পারবে। তো এই এরিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে ইভেন আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে এই জায়গাগুলোকে আমরা বিশেষভাবে দেখছি। ফাহিম মাসুদ, আপনার কাছে একবার আসতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন আমরা ডিজিটাল কমার্সের কথা ভাবি, এর বড় অংশই আসলে এফ কমার্স হয়ে যাচ্ছে, ফেসবুক ভিত্তিক হয়ে যাচ্ছে। এটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এটা হিস্টোরিক্যালি দেখা গেছে যে আমাদের দেশের সবচেয়ে বড় মানে শক্তি হচ্ছে আসলে আমাদের এই এন্টারপ্রেনারশিপ, তাই না? মানে এবং এই এন্টারপ্রেনারশিপটা যে শুধুমাত্র বড় বড় এন্টারপ্রেনার তা কিন্তু না। আমাদের আসলে আমরা যেমন বলি যে বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ মাইক্রো ফাইন্যান্স, হ্যাঁ, তো এটা কিন্তু আসলে আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে মহিলারা উদ্যোক্তা হয়ে কিন্তু পুরা বাংলাদেশের চেহারা আসলে পাল্টে দিয়েছে। এটা আমরা জানি। সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে এম্পাওয়ারমেন্ট
হ্যাঁ, এইটাই হচ্ছে বড় ব্যাপার, যে এই এখন ফেসবুক হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হোক, কিছু একটা করছে সে, হ্যাঁ, তারও তো একজন মাত্র অ্যাসিস্ট্যান্ট আছে বা কারো অনেক অ্যাসিস্ট্যান্টও নাই, সে নিজে একটা কিছু করছে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পজিটিভলি দেখা উচিত, যে এইটার একটা যে শক্তি আছে মানুষের নিজেকে ইস্টাবলিশ করার যে একটা আগ্রহ আছে, যে শুধুমাত্র চাকরির পিছনে ঘুরছে তা না, সে মনে করছে যে না আমি কিছু একটা করি। সবাই যে সাকসেসফুল হচ্ছে তা কিন্তু না। ফেসবুক উদ্যোক্তাদের মধ্যে আমি মনে করি হয়তো কথার কথা 60-70% আসলে হয়তো খুব তাড়াতাড়ি 3-4 মাস পরেই দেখছে যে ব্যাপারটা ডিফিকাল্ট, তারা হয়তো ঝরে পড়ছে, কিন্তু বাকি 30% কিন্তু ঠিকই এটা নিয়ে পড়ে আছে, এবং এটা নিয়ে কিন্তু সে নিজে ব্যবসা করছে, আর আস্তে আস্তে বড় হচ্ছে, তখন সে আরো হয়তো 5 জন লোককে চাকরি দিচ্ছে। তো এরাই কিন্তু একটা বড় একটা শক্তি হিসাবে আমাদের এই এন্টারপ্রেনারশিপের মধ্যে আসছে। তার কিন্তু, এবং এদের কিন্তু বেশিরভাগেরই কিন্তু কোনো পুঁজি খুব অল্প পুঁজি ছিল। তার কিন্তু দেখা যাবে তার একটা ফিজিক্যাল দোকান নেওয়ার, মার্কেটের দোকান নেওয়ার মতো ক্যাপিটাল কিন্তু তার নাই, ভাড়া দেওয়ার ক্যাপিটাল নাই, কিন্তু সে তার নিজস্ব ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজের বাসা থেকেই কিন্তু সে দেখা যাবে যে হয়তো কোনো একটা মানে হোলসেল মার্কেট থেকে কিছু কাপড় কিনে, কিছু শাড়ি কিনে ফেসবুকের মাধ্যমে লাইভ করে সে বিক্রি করছে। তো এটা কিন্তু আমাদের খুব পজিটিভ একটা, আমার কাছে মনে হয় একটা শক্তি। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আরেকটু বেশি নজরদারি দরকার? অনেকে তো এক্সপ্লয়েটও করে, সুযোগ হয়, প্রতারণার বিভিন্ন ধরনের অভিযোগ আসে। সোশ্যাল মিডিয়া তো এখন ভেরি ওপেন, তাহলে কিন্তু সে আর রিপিট ক্লায়েন্ট পাবে না। তো আমি স্টিল বিলিভ করি বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তাই আসলে সৎভাবে কাজ করতে চায়। এই 1%-এর জন্য কিন্তু আসলে আমার 99%কে আসলে মানে দায়ী করা ঠিক হবে না। তো আমাদের উচিত হবে যাদের আসলে এই নজরদারি করা দরকার, তারা যাতে এই 1%কে ঠিক করে নজরদারি করতে পারে। বাংলাদেশের সমস্যা হচ্ছে এই 1% কিন্তু দেখা যাবে যে অনেক সময় বিভিন্ন ধরনের মানে ইনফ্লুয়েন্স ব্যবহার করে আসলে নিজেদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করতে পারে, কিন্তু গভর্নমেন্ট তখন এমন কোনো পলিসি হয়তো করে বসে এই 1%-এর জন্য, যেটা আসলে আরো 99%-এর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি মনে করি যে আমাদের পলিসি ফ্রেমওয়ার্কটা বা আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা এমন করা উচিত যাতে আসলে এই 1%কে আমি টার্গেট করতে পারি, এই 99% যাতে আরো বেশি এগিয়ে যেতে পারে, তাদের এই পজিটিভ উদ্যোক্তার ব্যাপারটাকে তারা যাতে সোসাইটিতে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই ছোট ছোট উদ্যোক্তাদের ব্যাপারে। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা ফিরবো। দর্শক, উন্নয়নের রচয়িতা উইথ আইডিয়ালস এর আয়োজন চলতেই থাকবে। একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন উন্নয়নের রচয়িতা উইথ আইডিএলসি। বাংলাদেশের ই কমার্স, ডিজিটাল কমার্স নিয়ে আলোচনা চলছে। টিনা জাবিন, আপনার কাছে একটু আসতে চাই। এটা হচ্ছে ধরেন যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আসলে একটু পরামর্শই বলতে চাই। কে উদ্যোক্তা হবেন, কিভাবে উদ্যোক্তা হতে পারেন, কার কাছে যাবেন, এগুলো নিয়ে অনেকে তারা বুঝে উঠতে পারেন না, খেই হারিয়ে ফেলেন। অনেকে নিজ উদ্যোগে শুরু করে, ফাহিম বেজিরি বলছিলেন যে একটা সময় তারা ঝরে পড়ে। তাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্যই কিভাবে তারা আসলে শুরু করতে পারে, কিভাবে তারা ফান্ডিং পেতে পারে? ধন্যবাদ। আমার এই প্রশ্নটা আসলে খুবই রেলেভেন্ট। তো আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট থিং হলো একটা নেটওয়ার্কের কাছে হোমওয়ার্কটা করে নেওয়া। যেমন কেউ যদি একটা বুটিক বিক্রি করতে চাচ্ছে, হয়তো একটা বুটিক আছে, জামা কাপড় এরকম বিক্রি করতে চাচ্ছে, তাহলে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মস আছে আমাদের এখন। উইমেন ইন ই কমার্স, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম। ওখানে প্রায় 1,00,000-এরও বেশি মহিলা এবং নারী উদ্যোক্তা আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে, এবং সেখানে কিন্তু ওরা বিভিন্ন ক্লাস দেয়। এই যারা নতুন উদ্যোক্তা হওয়ার চিন্তা করছে এই লাইনে, তারা সেই নেটওয়ার্কটার সাথে সম্পৃক্ত হতে পারে, শিখতে পারে। হয়তো একটা স্টার্টআপ, ওরা হয়তো একটা কোনো ইনোভেটিভ কোনো সলিউশন আনছে, সেটা হতে পারে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে। সেটার জন্য হয়তো একটা আইডিয়া আছে, কিন্তু এটা শুধু আইডিয়াই, টেস্টেড না, কোনো প্রোটোটাইপ নাই। সেই জন্য আমাদের আইসিটি মিনিস্ট্রিতে আইডিয়া বলে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি বলে একটা প্ল্যাটফর্ম, একটা প্রজেক্ট আছে। তারা গ্র্যান্ট দেয় 10 লাখ টাকা পর্যন্ত আইডিয়া যাদের আছে সেই সব স্টার্টআপসদেরকে। আবার যে সমস্ত উদ্যোক্তা হয়তো বা ফাহিম একটু আগেই বললো যে কিছু উদ্যোক্তা ঝরে পড়ে যায়, মানে ওদের আইডিয়াটা ওরা টেস্ট করেছে, মার্কেটে বিক্রি করেছে, হয়তো 5-6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, কিন্তু ওদের আরেকটু বড় হওয়া দরকার, আরেকটু ফান্ডিং দরকার। তো সেই ফান্ডিং এর জন্য আইসিটি মিনিস্ট্রি থেকে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আমরা ফান্ডিং করি সিড স্টেজ স্টার্টআপসদেরকে। তো সেই ফান্ডিং আমরা 50 লাখ টাকা থেকে
5 কোটি টাকা পর্যন্ত দেই। এগেইন সেটার জন্য আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন startupbangladesh.gov.bc। তো সেখানে আবার আমরা আমাদের কিভাবে আমরা ফান্ডিংটা করি, ডিউ ডিলিজেন্স প্রসেসটা কি সেইটা সম্পর্কে জানার জন্য আমি এখানে একটু বলে দিই। আমরা এপ্রিল মাসের 20 তারিখে আমরা একটা ইনফরমেশন সেশন করব। যারা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে ফান্ডিং কিভাবে পেতে পারে সেটা জানতে চায়, এপ্রিলের 20 তারিখে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। অ্যাঙ্করলেস বাংলাদেশ একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, ইউএস বেসড, কিন্তু ওরা বাংলাদেশে ইনভেস্ট করছে। ওরাও কিন্তু একটা প্ল্যাটফর্ম, এটা একটা ভিসি, আইডিএলসি ভেঞ্চার ফান্ড। তো প্রত্যেকটা জায়গাতেই ইম্পর্টেন্ট হলো কিভাবে স্ক্রিনিংটা হয়। যেমন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আমাদের একটা আমরা যেটা করি, আমরা এই আমাদের এই ইকোসিস্টেম থেকে বিভিন্ন পার্টনার্স আছে আমাদের, সবখান থেকে আমরা কিন্তু লিস্ট নিই, রেফারেন্স নিই যে কোন স্টার্টআপ গুলা কোন এরিয়াতে ভালো করতেছে। সেগুলা থেকে আমরা ডিউ ডিলিজেন্স করি, সেখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট কমিটিতে যায়, সিলেকশন হয়, ফাইনাল অ্যাপ্রুভাল হয় বোর্ডে। কিন্তু আমার মূল কথা হইলো যে আপনারা একটু আপনাদের নেটওয়ার্কে হোমওয়ার্ক করবেন, এবং এছাড়াও যেই জিনিসটা আপনারা বিক্রি করতে চান, ইট ক্যান বি আ সলিউশন, ইট ক্যান বি আ সফটওয়্যার, হোয়াট এভার ইট ইজ। মানে আমার হঠাৎ মনে হইলো আমি একটা জিনিস বিক্রি করব, একটা সলিউশন নিয়ে আসছি, কিন্তু আসলে আমি ওটা সম্পর্কে জানি না এবং আমি নেটওয়ার্কের কারোর সাথে আলাপ করি না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে বেসিক্যালি ইয়োর নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্কটা ডেভেলপ করেন, বোস্টার করেন, যারা এইখানে গিয়েছে আগে তাদের সাথে কথা বলেন, এবং অবভিয়াসলি আমরা তো আছি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে। যদি পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যারিয়েশনের কথা বলি, অনেকে আসছেন পণ্য নিয়ে আসছেন, সেই পণ্য বিদেশি পণ্য হবে নাকি দেশি পণ্য বিক্রি করতে হবে সেটা নিয়ে এক ধরনের কনফিউশনের জায়গা আছে। কেউ কেউ আবার সার্ভিস বিক্রি করবেন নাকি প্রোডাক্ট বিক্রি করবেন, এই ধরনের জটিলতা বা ডিলেমার মধ্যে তারা ভোগেন। আপনি তাদের জন্য কি সাজেশন দেবেন? যে কোনো উদ্যোক্তার মধ্যে এক ধরনের সাম কাইন্ড অফ ইনোভেশন থাকতে হবে। এখন ইনোভেশন বলতে যে আমি খুব বড় ইনোভেশনের কথা বলছি তা না, যে একেবারে মানে গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন তা না, কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকতে হবে, যে অন্যরা সবাই যা করছে আমি একটু ডিফারেন্ট কিছু করবো, ডিফারেন্ট ভাবে করবো। তো সেই ব্যাপারটা আসলে করতে হবে। এখন সবাই যা করছে আমি যদি তাকে ফলো করি, তাহলে কিন্তু আমি একটা পর্যায়ের পরে আমি আসলে আর বেশি দূরে আগাতে পারবো না, কারণ অন্যরা তো এটা করছেই। তো এই পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে আসলে যারা মানে খুব কম পুঁজি নিয়ে কাজ করে বা খুব আর্লি স্টেজ মানে আর্লি স্টেজ উদ্যোক্তা, তাদের আসলে নিজেকে আগে বুঝতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে যে সে কিসে ইউনিক, তার আসলে স্বাতন্ত্র্য কিসে। তো আমাকে একটা নির্দিষ্ট নিশ যেটা বলে সেটাকে আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমার এক্সপার্টিস আছে। হ্যাঁ, যেমন অনেকে আমি দেখি যে আজকাল কসমেটিক্স বিক্রি করে ফিমেলদের জন্য, কিন্তু সে কিন্তু যখন বিক্রি করছে সে শুধুমাত্র বলে না যে এইটা একটা কসমেটিক্স, এর দাম এত। সে কিন্তু এই কসমেটিক্সটা আসলে তার মানে স্কিনে কি টাইপের ইম্প্যাক্ট ফেলবে, সে অলমোস্ট অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কিন্তু তার ক্লায়েন্টদেরকে কমিউনিকেট করতে হয়, কারণ সে ব্যাপারটা আসলে জানে। তো আমরা কি আমাদের ছোট ছোট উদ্যোক্তাকে ওই জায়গায় যাবে? কারণ ওটা ভেরি ডিফিকাল্ট জায়গা, ওখানে অনেক বড় বড় ইনভেস্টার, বড় বড় লোকাল বিদেশি কোম্পানি অলরেডি কাজ করছে। ওই জায়গাগুলিতে তাদের জন্য কিন্তু করা ডিফিকাল্ট হয়। বরঞ্চ সে যদি নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে কাজ করে, সে হয়তো ফেসবুকে করলো বা সে হয়তো অন্য মার্কেট প্লেস প্ল্যাটফর্মে করলো, কিন্তু নির্দিষ্ট একটা এরিয়াতে নির্দিষ্ট একটা প্রোডাক্ট রেঞ্জে কাজ করলো যেখানে সে বেস্ট, অন্যদের থেকে সে অনেক এগিয়ে আছে, তখন কিন্তু সে কোন প্ল্যাটফর্মে কাজ করলো অত ইম্পর্টেন্ট হয় না। সে যেই কাজটা করছে সেটা অন্যদের থেকে ভালো করে করছে, তখন কিন্তু তার আসলে সাকসেস রেশিওটা বা প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তো আমি সকলকে এই পরামর্শই দিব যে ইউ আস্ক ইউর সেলফ যে হোয়াট ইউ নো বেস্ট, তুমি অন্যদের থেকে কোনটা ভালো সেটাতে ফোকাস করো, রেদার দেন ফোকাসিং অন এভরিথিং। নিঃসন্দেহে। টিনা জাবিন, একটি বিষয় বড়দের জন্য যে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখছি বড় বড় কোম্পানি বা বিগ জায়ান্টরা বা কংগ্লোমারেটরা যখন ইনভেস্ট করছে তারাও এক ধরনের কম্পিটিশনে চলে আসে। এভরিওয়ান ইজ গেটিং ডিজিটাল, এটা বাস্তবতা, এটা আমরা বুঝি, কিন্তু তাদেরকে বিনিয়োগের জন্য কোনো ধরনের পার্টিকুলার গাইডলাইন বা পলিসি দিয়ে দেওয়া উচিত কিনা, এই কারণে বলছি তারা এক ধরনের বড় হয়েই তারা যখন বাজারে আসেন, একদিকে ছোট উদ্যোক্তারা হারিয়ে যাচ্ছে, আবার তারা যখন বাজারে আসেন এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাও তৈরি হয়, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বা সবার আসলে একই জায়গায় বিনিয়োগ করা উচিত কিনা এর যুক্তিকতাও রয়েছে আসলে, কারণ ইনভেস্টমেন্টের তো অনেক বড় জায়গা রয়েছে। আপনার পরামর্শ কি, কি করা উচিত বড়দের? ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, যে কোনো ব্যাংক যখন ডিজিটাল ফাইন্যান্সিং করছে, তাই না, সেখানে কিন্তু ওরা আমাদের
লক্ষ লক্ষ ক্লায়েন্টস এমএফএস যদি থাকে, কোনো ব্যাংক ধরেন ডিজিটাল ট্রানজাকশনের সুবিধা দিচ্ছে, লক্ষ লক্ষ ক্লায়েন্ট আর গেটিং দ্যাট সার্ভিস, রাইট? অ্যাট দ্য সেম টাইম ওই ক্লায়েন্ট গুলাও কিন্তু ওই সার্ভিসটা পাচ্ছে, বাট ওই সার্ভিসটা নিয়ে ওই ক্লায়েন্টরা কিন্তু আমাদের অনেক ছোট ছোট যারা, তাদেরকে কিন্তু পেমেন্ট করতেছে। ফর এক্সাম্পল আপনি যদি ট্রানজাকশন দেখেন, এমএফএস টাইপ অফ ট্রানজাকশন, তো সেখানে শুধু বড় ব্যাংকও আসতেছে, ওরাও সার্ভিস দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম দ্য ক্লায়েন্ট ইজ অলসো ইউজিং that type of service or whatnot to make payments, for example, to a small startup, তাই না? তো সেখানে কিন্তু কম্পিটিশন অসুস্থ আমি বলবো না, আমি বলবো যে আমাদের টেকনোলজি ইউজ করতেই হবে, সেটা বড় হোক ছোট হোক। এবং আমি শিওর যারা বড় বড় কোম্পানিজ আছে তাদের মধ্যে প্যাট্রিয়টিজমটাও আছে, তারা যেন একটু মাইন্ডফুল থাকে যে তাদের এই ইনিশিয়েটিভস গুলার মধ্যে আমাদের এই ছোট ছোট উদ্যোক্তা, ছোট ছোট স্টার্টআপস, তাদেরকেও যেন কোনোভাবে সম্পৃক্ত করতে পারে। এই জিনিসটা আমি মনে করি যে আমাদের বড় কোম্পানিগুলা করে ওনাদের প্রত্যেকটা কাজে, তাহলে কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। সো আই এম নট টু ওয়ারিড অ্যাবাউট যে ওনারা টেকনোলজি ইউজ করে বাজারে আসতেছে, কম্পিটিশন করছে। দ্যাটস ওকে, কম্পিটিশন ইজ হেলথি, বাট অ্যাট দ্য সেম টাইম ওনারা যদি আমাদের স্টার্টআপ গুলাকে ফ্যাসিলিটেট করে, কানেক্ট করে দেয়, that will make a way bigger difference. নিঃসন্দেহে। ফাহিমা আপু, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি বিষয়ে একেবারেই শেষ পর্যায়ে আনতে চাই, কিন্তু নতুন উদ্যোক্তারা এই ধরনের শঙ্কাতেও ভোগেন যে আইডিয়া চুরি হয়ে যেতে পারে, বা এগুলো নিয়ে তারা সবার সাথে শেয়ার করতে এক ধরনের ভয় পান। এই বিষয়টা নিয়ে সমাধানের কি করার আছে? আইডিয়ার যে প্যাটেন্ট, এটা নিয়ে আর কিছু করার আছে কিনা সরকারের তরফ থেকে? একটা সাকসেসের পিছনে বা একটা অর্গানাইজেশন তৈরি করার বিষয়ে হয়তো আইডিয়ার রোল আছে, বাট সেই রোলটা ম্যাক্সিমাম 5-10% বেশি না। আসলে বাকি 90% কিন্তু আসলে এক্সিকিউশন। তো এরকম কিন্তু আমরা যখন বিডি জবস করেছিলাম তখন কিন্তু আসলে মানে আমাদের মতো আরো অনেকেই করেছিল। আইডিয়া হিসেবে এটা এমন যে ছিল না, খুব ইউনিক কিছু ছিল তা না, কিন্তু এখানে এক্সিকিউশনটাই ইম্পর্টেন্ট। আসলে কে টিকে থাকবে, কে টিকে থাকবে না, কে কতটুকু আগাবে, তো ওই পার্সপেক্টিভটা আমি সবসময় বড় ইম্পর্টেন্ট মনে করি। আর আমি জাস্ট শেষ করার আগে আসলে টিনা আপার লাস্ট যে কথাটা বলছিল, আই এগ্রি দ্যাট আসলে বড় কোম্পানিরা বা বড় প্ল্যাটফর্মগুলো ছোটদের সাথে কাজ করার ব্যাপারে আসলে ওদের একটা রোল থাকা উচিত। বাট এই জায়গাটায় মনে হয় সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকেও কিন্তু আসলে কিছু পলিসি রেগুলেশন, আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু সরকার প্রথম দিকে অ্যামাজনের মতো কোম্পানিকে অলমোস্ট গত 5-7 বছর আগে রেড কার্পেট অলমোস্ট দিয়েছিল, যে তারা কিন্তু ওদেরকে ডেকে এনে ইনভেস্ট করেছিল, হ্যাঁ, মানে তাদেরকে বলেছিল। বাট একটা পর্যায়ে কিন্তু ইন্ডিয়াতে যদি বলি যে প্রচুর ছোট ছোট উদ্যোক্তারা দেখলো যে তাদের ব্যবসা আসলে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা আসলে তাদের গভর্নমেন্টকেই বলেছে যে তোমরা কিছু একটা পলিসি করো। এবং শেষ পর্যন্ত ভারত সরকার কিন্তু একটা পলিসি ফ্রেমওয়ার্ক করতে হয়েছে, যেখানে অ্যামাজনকে ফোর্স করা হয়েছে যাতে তারা এই ছোট উদ্যোক্তাদেরকে উদ্যোক্তার প্ল্যাটফর্মে আসলে এই প্রোডাক্টটি তারা আসলে বিক্রি করতে হয় তাদের প্ল্যাটফর্মে, হ্যাঁ। তো যাতে আসলে বড়রা বড় হোক, কিন্তু সে ছোটদেরকে সরিয়ে দিয়ে না। আমাদের এখানে লোকালরা কিন্তু লোকালদের প্রোডাকশনই বেশি বিক্রি করে। যদি বিদেশি কোম্পানিগুলো বেশিভাবে ডোমিনেট করা শুরু করে, দেখা যাবে যে বাংলাদেশে তো বিদেশি প্রোডাক্টের দিয়ে সয়লাভ হয়ে যেতে পারে, এটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই। তো সেই জায়গাটাতে এক ধরনের ব্যালেন্স আসলে রাখা উচিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সকলেরই চাওয়া হচ্ছে যে আমাদের দেশের শুধু উদ্যোক্তা তৈরি হোক তাও না, এমপ্লয়মেন্ট জেনারেশন হোক, আমাদের লোকাল প্রোডাকশন যাতে হয়, লোকাল ক্রেতারা যাতে লোকাল প্রোডাকশনটাকে আসলে বেশি প্রেফারেন্স দিতে পারে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা হোলিস্টিক ভাবে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করা উচিত। কে বেনিফিট হবে, কে বেনিফিট হবে না, সেটা থেকে বড় কথা হচ্ছে ওভারঅল আমার যে জেনারেশনটা আছে তাদের যাতে উদ্যোক্তা তৈরি হয় এবং এখানে অনেক কর্মসংস্থান তৈরি হয়। নিঃসন্দেহে আজকে আমাদের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। টিনা জামিন এবং ফাহিম মাসুদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকে একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে ই কমার্স বা ডিজিটাল কমার্স অদৃশ্য কিছু নয়। এটিকে আসলে ধরা দেয়, ছোঁয়া যায় যদি কেউ ইচ্ছা করে। এটিকে যদি অর্থায়নের জন্য বড় একটি ছোট গাছ থেকে বড় করার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের আসলে যে আগামী 50 বছরের উন্নয়নের রচয়িতাদের কথা আমরা ভাবছি, সেটা আসলে ডিজিটাল কমার্স থেকেই হবে, ই কমার্স থেকেই হবে, ডিজিটাল ইনোভেশন থেকেই হবে। এবং এই বাস্তবতা নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে নীতি নির্ধারকদের একটুখানি পলিসি সাপোর্ট এবং বড়দের একটুখানি ছোটদের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটি যদি নিশ্চিত করা হয়, তাহলে বাংলাদেশের যে
উন্নত বাংলাদেশের কথা আমরা ভাবি, সেটি আসলে অনেক সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।